নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত। আমি ইন্দ্রাণী রয়েছি আপনাদের সঙ্গে। আমার সঙ্গে রয়েছেন আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। আজকে আমরা আলোচনা করব যেটা নিয়ে, সেটা হচ্ছে ইসরায়েল এবং ইরান। যেভাবে দুদেশের যুদ্ধ শুরু হয়েছে, যেভাবে আক্রমণ এবং পাল্টা আক্রমণ চলছে, এরপরে সেই যুদ্ধে সামিল হয়েছে আমেরিকা। তারা কিন্তু ইতিমধ্যে ইরানের 3টে যে পারমাণবিক কেন্দ্র, সেখানে আমেরিকা আঘাত করেছে, আক্রমণ করেছে। তারপরে কিন্তু ইরান বলছে যে তারা মাথা নত করবে না, তারা জবাব দেবে। এর মধ্যেই আমরা দেখছি যে ইরানের যিনি বিদেশমন্ত্রী আরাকচি, তিনি গিয়েছেন রাশিয়ায়, সেখানে বৈঠক করেছেন পুতিনের সঙ্গে। এর আগেই রাশিয়া সমর্থন জানিয়েছিল ইরানকে, তবে আবারও কিন্তু এখন যে পরিস্থিতি সেটা আবার অনেকটা পাল্টে গেছে, যেহেতু আমেরিকা এই যুদ্ধে অংশগ্রহণ করে গেছে সরাসরি। তাহলে এবার রাশিয়া কি করবে? রাশিয়া তো সমর্থন দেবে, কিন্তু পরবর্তীতে কিভাবে সমর্থন দেবে? সরাসরি যুদ্ধে যোগদান করবে, নাকি অস্ত্র পাঠিয়ে যেভাবে সাহায্য করা হয় সেভাবে করবে? কোন দিকে যাচ্ছে পরিস্থিতি, আমি সেই বিষয়টাই জয়ন্তদার কাছ থেকে জানবো। এই মুহূর্তে যে পরিস্থিতি, সেটা তো একটা অগ্নিগর্ভ পরিস্থিতি, এবং রাশিয়া সক্রিয়ভাবে ইরানের পাশে এসে যদি দাঁড়ায়, এবং চীন, রাশিয়া, এমনকি পাকিস্তান, যে পাকিস্তান দুদিন আগে ট্রাম্পকে নোবেল প্রাইজ দেওয়া উচিত বলে বলে, এবং এটা বোঝা যাচ্ছে যে পাকিস্তানের সব থেকে করুণ অবস্থা, একটা ক্যাচ 22 সিচুয়েশন যাকে ইংরেজিতে বলে, অর্থাৎ মানে এগোতেও বিপদ, পেছনেও বিপদ। তো এই যে একটা মানে শাঁখের করার যেটাকে বলে পাকিস্তানের, সেখানে কিন্তু পাকিস্তানও ইউনাইটেড নেশনের কাছে যে প্রস্তাবটা পাঠানো হয়েছে যে এখনই, এবং সেটা রাশিয়া, চীন, পাকিস্তান সমবেতভাবে তারা বলছে যে এক্ষুনি একটা যুদ্ধটাকে নিয়ন্ত্রণ করার জন্য বিশ্ব যারা আর কি সংস্থা, শান্তির দূত হিসেবে তারা এই নিউ ইয়র্ক শহরেই ইউনাইটেড নেশনের অফিস, যদিও সেটা কিন্তু সার্বভৌম অফিস, সেই অফিসটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সার্বভৌম যে ভৌগোলিক সীমানাটার জিরো অ্যাড্রেস অ্যাকচুয়ালি। তো এখন কি হবে, মানে অতকিম এই যে যুদ্ধ পরিস্থিতি, এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প তারা এটাতে অংশগ্রহণ করে যে ভূমিকাটা নিল, আক্রমণাত্মক ভূমিকা, তার ফলে পরিস্থিতিটা আরো ঘোরালো হয়ে গেছে। ট্রাম্প বলতে চাইছে যে আমি এটা করেছি একটা মানে যাকে বলে একটা আলটিমেটাম, এমন নয় যে আমি যুদ্ধ করতে চাইছি। এবং ট্রাম্প এটাও বলছে যে ইরানকে বারবার বলা হয়েছে যে তোমরা আলোচনার পথে এসো এবং ব্যাপারটাকে মীমাংসা করো। ইরান করতে রাজি হয়নি, যারা রাজি হয়নি তারা আলোচনাতে পথে না বসার জন্য তাদেরকে আমরা নিশ্চিহ্ন করে দিয়েছি। আমেরিকা বলছে যে যেভাবে ইরান কিছুতেই তারা কথা শোনেনি, এবং তার ফলে আজকে কিন্তু তার পরিণতি তাদেরকে ভুগতে হবে, এবং তাদেরকে আমরা নিশ্চিহ্ন করে দিয়েছি যদি তারা আলোচনার পথে না আসে তাহলে। এবং আমি জানি না, আমরা আগামী 2-3 দিনের মধ্যে সিদ্ধান্ত নেব যে কি করা হবে। সেক্ষেত্রে জয়ন্তদা যদি বলি, আলোচনার ক্ষেত্রে ইরানের বিদেশমন্ত্রীর আগে যে ইরানের যে কাউন্টার পার্টস রয়েছে, অর্থাৎ জার্মানি, ইউক্রেন এবং ফ্রান্সের সঙ্গে ইরানের বিদেশমন্ত্রী আলোচনা হওয়ার কথা ছিল, কিন্তু সে গিয়েছিল, সে বৈঠক থেকে সেভাবে কোনো সমাধান সূত্র বেরোয়নি, কারণ বলেছেন যে এইভাবে যদি ইসরায়েল হামলা চালাতে থাকে তাহলে কোনোভাবে আলোচনা সম্ভব নয়। মানে এখানে শুরুটা তো করেছে ইসরায়েল, এবং ইরান তার বদলা নিয়েছে। এবং ইরানের যে বক্তব্য সেটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যে পরমাণু যে সম্ভার যেটুকু রয়েছে তাদের কাছে, সেখানে তাদের আঘাত হানলেও ইরান কিন্তু বলছে যে আমাদের যে পরমাণু শক্তি সেটা যতটা রয়েছে, এমনকি কেমিক্যাল যে সমস্ত মানে ওয়েপেন, কেমিক্যাল, আনুষ্ঠানিকভাবে সেটাকে কতটা বলবে না, কিন্তু এটা তো ঠিক যে ইরানের একটা তিল তিল করে গড়ে তোলা একটা পরমাণু সম্ভার রয়েছে। সেটা ইরান বলছে যে আমরা শুধুমাত্র এই পাহাড়ের কোলে আমরা রেখে দিয়েছি এই সমস্ত রাসায়নিক এবং এই সমস্ত পরমাণু দিকটা, তা নয়, এটা গোটা ইরানের বিভিন্ন জায়গায় কিন্তু আমরা এটাকে স্ক্যাটার্ড ওয়েতে ছড়িয়ে ছিটিয়ে রেখেছি। সুতরাং এটা কিন্তু ট্রাম্পের একটা আক্রমণে নিশ্চিহ্ন হয়ে গেল, এটা ভাবার কোনো কারণ নেই। এবং তারপরে ইরান কিন্তু পাল্টা আক্রমণ করেছে। এছাড়া এই যে রাশিয়া, যদি আমরা এখন সবই সম্ভাবনার দিক থেকে কথা বলছি, যেটা হতে পারে, কারণ প্রতি মুহূর্তে পরিস্থিতি পরিবর্তন হচ্ছে। যদি জয়ন্তদা রাশিয়া কোনোভাবে এর মধ্যে যোগদান করে, সেক্ষেত্রে পরিস্থিতি কোন দিকে যাবে?
এবার যে আরো একটা প্রশ্ন করব যে রাশিয়া কি সত্যি সেই পজিশনে রয়েছে যে একটা সরাসরি সে যুদ্ধে আবার নামতে পারবে? প্রথম কথা হচ্ছে যে রাশিয়া নিজে ইউক্রেনের সাথে যুদ্ধ তো এখনো থামেনি, এবং ট্রাম্প ইউক্রেনের রাষ্ট্রপ্রধানকে যেভাবে হোয়াইট হাউসে ডেকে এনে অপমান করেছে, এবং তারপরেও কিন্তু ইউক্রেন বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে তারা কিন্তু দেখিয়ে দিয়েছে যে তারা রাশিয়ার বিরুদ্ধে তাদের আক্রমণকে তারা থামাচ্ছে না। এবং পুটিনের সঙ্গে ট্রাম্প কিন্তু প্রথমে মানে প্রেসিডেন্ট হওয়ার পর, মানে নবনির্বাচিত হয়ে দ্বিতীয়বারের জন্য পুটিনের সাথে তো সখ্য তৈরি করছিল, এবং পুটিনের সাথে বারবার কথা বলা, এবং এমন একটা ট্রাম্প ভূমিকা নিয়েছিল যে পুটিন ট্রাম্প মিলিতভাবে ইউক্রেনের যুদ্ধটাকে থামানোর জন্য চেষ্টা করছিল, যেটা বাইডেনের সময় উল্টো ছিল। ন্যাটোর সহযোগিতা নিয়ে ইউক্রেন যুদ্ধ করেছিল। এখন কিন্তু ইউক্রেন ইউরোপের বিভিন্ন দেশ যারা রাশিয়ার বিরুদ্ধে, তারা কিন্তু এখন ইউক্রেনের পাশে। তাহলে রাশিয়া কিন্তু ইউক্রেনের যুদ্ধটাকেও এখনো স্তব্ধ করে দিতে পারেনি। তাহলে রাশিয়া নিজে একটা যুদ্ধে যখন ব্যস্ত, তখন আবার আরেকটা ইরানকে মানে তারা মানে মিত্র শক্তি হিসেবে সঙ্গে নিয়ে যদি আমেরিকার বিরুদ্ধে লড়তে হয় পুটিনকে, তাহলে সেটা তো একটা কার্যত তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে চলে যাবে গোটা পরিস্থিতিটাকে। ঠিক এইভাবেই কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও প্রথমে কিন্তু ভাবা হয়নি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হবে, প্রথমে একটা একটা করে যখন সেটা ছড়িয়ে পড়ে। সেই কারণে আমার যেটা মনে হচ্ছে যে চীন এখানে খুব বড় প্লেয়ার। চীন কিন্তু কম কথা বলে, চীন কিন্তু বুঝতে দেয় না। এই আমি বাংলাদেশের উদাহরণটা দিলে বোঝা যায় যে বাংলাদেশে যে এত কাণ্ড হয়ে গেল, মানে শেখ হাসিনাকে সরিয়ে দেওয়া হলো, ভারত চাপের মধ্যে পড়লো, তাতে চীনের সুবিধা হয়েছে। কিন্তু চীন যে ভারতকে ডিসকমফর্টে ফেলেছে, কিন্তু ভারতের মানে বিরুদ্ধে গিয়ে বাংলাদেশের ইউনুসকে সমর্থন করা, বারবার বৈঠক করছে, কথা কম বলছে। চীনের বিদেশ নীতি কিন্তু বিবৃতি বা যেটাকে বলে রেটোরিক্স, যেটা ট্রাম্পের ঠিক উল্টো। ট্রাম্প তো যত না বর্ষণ তার থেকে বেশি গর্জন, কিন্তু চীনের উল্টো। চীনের কিন্তু গর্জন কম, বর্ষণ যেটা করা সেটা করে। এবং সেই কারণে চীন এই মুহূর্তে যেহেতু রাশিয়ার সঙ্গে আছে, সেহেতু ট্রাম্পও কিন্তু যেটাকে বলা হয় ওয়ান স্টেপ ফরওয়ার্ড টু স্টেপস ব্যাকওয়ার্ড, যেটা মানে বামপন্থীদের পরিভাষা ব্যবহার করলাম, কিন্তু এটা ট্রাম্পও কিন্তু জানে যে একটা আলটিমেটাম দিয়ে ভয় দেখিয়ে দেওয়া যায় এবং তারপরে আবার দৌত্যটা সোজা হয়। মানে আমি যদি আমার প্রতিপক্ষকে একটা আঘাত এনে দুর্বল করে তারপরে আলোচনায় বসি, তাহলে সেই নেগোসিয়েশনটা অনেক ইজিয়ার হয়ে যায় যদি আমি প্রতিপক্ষকে দুর্বল করে দিতে পারি। তো আজকে ট্রাম্প যদি ইরানকে সত্যি সত্যি কিছুটা দুর্বলতার দিকে ঠেলে দিতে পারে, তাদের আস্তে আস্তে যদি সম্ভারটা তো কমবে, আক্রমণ হলে পুরোপুরি নিশ্চিন্ন না হয়ে গেলে ইরানও দুর্বল হবে। এখন এই পরিস্থিতিতে এখানে আরেকটা জিনিস আমি বলবো যে ইসরায়েল আর আমেরিকা এরা বন্ধু এবং এরা একটা জোট প্রায়, কিন্তু একটা সময় ছিল যখন ইসরায়েল অনেক তলায় ছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্র অনেক ওপরে ছিল, এবং সেটা কিন্তু ঠান্ডা যুদ্ধের সময় ইসরায়েল কোথায়। কিন্তু আজকে কিন্তু ইসরায়েল জাতিগতভাবে ইসরায়েলের রাষ্ট্রটাই কিন্তু জানো তো একটা যুদ্ধের মধ্যে দিয়েই জন্ম হয়েছে, এবং তার চারপাশের যে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে তাকে ঝগড়া করে যুদ্ধ করতে হয়েছে তো লাগাতার এখন। এবং জানো আমি ইসরায়েলে গেছি, ইসরায়েলে কিন্তু প্রত্যেকটা নাগরিককে আর্মিতে ভর্তি হতে হয়, তাদের আর্মি ট্রেনিং নিতে হয় বাধ্যতামূলক, এবং মুসলিমরাও দিতে হয়। এমনকি আমি জিজ্ঞাসা করছিলাম যারা বুরখা পরে মুসলিম মহিলারা, তারা কি এর থেকে ছাড় পায়? বলো না, তাদেরকেও সেনাবাহিনীতে যোগ দিতে হয় এবং ইসরায়েলে থাকতে গেলে তোমাকে লড়তে হবে। এবং সেখানে মুসলিমদের ক্ষেত্রে একটা ছাড় দেওয়া হয় মহিলাদের, যারা বলবে যে আমরা না যুদ্ধ করব না, তাদেরকে মিলিটারি হসপিটালে নার্স এই সমস্ত ট্রেনিং দেওয়া হয়। তো একটা যুদ্ধর মধ্যে দিয়ে সারাক্ষণ মোসাদ আর যুদ্ধ, এইটা একটা ইসরায়েলের এত অর্থনৈতিক প্রগতি, এত স্টার্ট আপ নেশন, এত কৃষি ক্ষেত্রে উন্নতি, এত জল নিয়ে উন্নতি, তা সত্ত্বেও ওদের প্রায়োরিটিটা কিন্তু হচ্ছে যুদ্ধ যুদ্ধ মানসিকতা একটা। তার ফলে আমেরিকার এখন ট্রাম্পকে প্রায় ইসরায়েলের সাথে কম্পিটিশনে নামতে হয়েছে, শুধু বিশ্বের কাছে নয়। বিশ্বের কাছে তো আমেরিকা ছিল গ্লোবাল লিডার, বিশ্ব কি পথে হাঁটবে, বিশ্বের যুদ্ধ নীতি কূটনীতি সেটা আমেরিকা ঠিক করতো।
আজকে কিন্তু ট্রাম্পের সেই সিরিয়াস যে অথরিটিটা, সেই ট্রাম্পের সেই অথরিটিটা, মার্কিন প্রেসিডেন্টের অথরিটিটা অনেক ইরোডেড হয়ে গেছে, অনেক ক্ষয়ে গেছে, সেই হেজেমনিটা নেই। এবং তার ফলে আজকে কিন্তু ইসরায়েল অনেক ক্ষেত্রে আমেরিকাকে ডিকটেট করতে শুরু করেছে। অর্থাৎ ইসরায়েল যেভাবে চাইছে সেই সুরে বাঁশিটা ট্রাম্পকে আবার বাজাতে হবে। আবার না বাজালে ট্রাম্পের যে দেশের ভেতরে ডোমেস্টিক ক্লায়েন্টেল, তারা বলবে ইসরায়েল পারছে, তুমি পাচ্ছ না। তো ট্রাম্পের তো ভোট ব্যাংকটা হচ্ছে দক্ষিণপন্থী, মানে যারা যুদ্ধ মানে বাজ, তাদেরই ক্লায়েন্টেলটা ট্রাম্পের ক্লায়েন্টেল। ট্রাম্পের ক্লায়েন্টটা তো লেফটিস্ট অ্যান্টি ওয়ার ক্লায়েন্টেল নয়। অথচ ট্রাম্প এসেছিল এই প্রতিশ্রুতি দিয়ে এসে যুদ্ধ বন্ধ করাবে, শান্তি আনবে। মানে আমি নোবেল প্রাইজও আমাকে শান্তির জন্য পেতে হবে, আবার আমাকে যুদ্ধও করতে হবে। এই দুটো জিনিস একসঙ্গে আমি জানি না কিভাবে ট্রাম্প সেটা ভাবছেন। কিন্তু ট্রাম্পের এই মুহূর্তে এতৎ সত্ত্বেও আমি মনে করি যে একটা পয়েন্ট অফ নো রিটার্নে এবার পৌঁছে যাচ্ছে। হ্যাঁ, এবং সেই জায়গাটা থেকে এবার কিন্তু মানে একটা বিস্ফোরণ, এখন কিন্তু নিউক্লিয়ার স্টেট। আমি এটাই বলছি, মানে এরপর কি মানে কোনো গো ব্যাক বা টার্ন ব্যাক কোনো একটা সিচুয়েশন থাকছে। আমার মনে হয় ভেতরে ভেতরে যখন যুদ্ধ হয় না, তখনও কূটনীতিও কিন্তু চলে। আমরা আমাদের মিডিয়াতে অনেক তথ্য আমরা জানতে পারি না, আবার অনেক সময় আমরা মিডিয়াতেও আমাদের একটা যুদ্ধ, আমাদের অনেক টিআরপি, আমাদের ডোপামিন, আমাদের অ্যাড্রিনালিন যুদ্ধের সঙ্গে, এটা আমাদের মানে আমি বলতে চাইছি ইটস এ গ্লোবাল ফেনামেনন। গোটা পৃথিবীর মিডিয়ার কথা বলছি। মিডিয়ার ভাষাটাই মানে যুদ্ধ ইজ মোর প্রায়োরিটি দেন শান্তি, অনেক সময় এরকম মনে হয়, দুঃখজনক। কিন্তু ভেতরে ভেতরে কূটনীতি চলে। মহাভারতের যুদ্ধের সময় সন্ধ্যের পরে কিন্তু দুটো তাঁবু আলাদা, কিন্তু ট্র্যাক 2 কিন্তু তখনও ছিল। এখন এই ট্র্যাক 2টা যে হচ্ছে না তা নয়। আমি যেটা দিল্লির সাউথ ব্লক সূত্রে যেটা জানতে পারছি, যে খোমেনিরও তো জনপ্রিয়তা দেশের ভেতরে কিন্তু অনেক কমে গেছে। আফটার অল স্বৈরাচারী শাসক, সেখানে বিরোধীরা নেই। আমেরিকা কিন্তু তলে তলে চেষ্টা করছে বিরোধীদেরকে কিছুটা উস্কে দিয়ে অ্যান্টি খোমেনি, অ্যান্টি যুদ্ধ, শান্তি ফেরাও, কথা বলো, এই সমস্ত করে কোনোভাবে যদি ওখানে একটা রাজনৈতিক পট পরিবর্তন, অর্থাৎ গভর্নমেন্টের শাসক দল বা শাসক নেতাকে মানে বদলে দেওয়া যায়, ইটস মোর অ্যান্টি খোমেনি অপারেশনও কিন্তু চলছে। খোমেনি কিন্তু তিনি নিজে বলেছেন আমি মরে যেতে পারি, কিন্তু তার বদলে 3 জন ধর্মযাজকের নাম ঘোষণা করে দিয়েছেন, যারা তার মৃত্যুর পরেও এই যুদ্ধ চালিয়ে নিয়ে যাবে বা ইরানের অথরিটি হবে। এটা ভাবাই যায় না। একটা ইরানেও একটা অদ্ভুত দেশ, যারা কিন্তু এই মানে, এবং শিয়া, ওখানে সবই তো শিয়া, এবং সেই শিয়া কমিউনিটিদের মধ্যে কিন্তু সেখানে যে ইসলামিক যে মৌলবাদ, সেটা কিন্তু যেটা ইনকিলাব হয়েছিল ইরানে, যে বিপ্লব, সেই বিপ্লবও কিন্তু জড়িয়ে রয়েছে ইসলামিক মৌলবাদের উপরে। এখন এইখানে যদি কোনোভাবে যুদ্ধটাকে থামানোর জন্য একটা রাজনৈতিক কর্তৃত্বকে একটা অপারেশন করে সেটাকে যদি বদলানো যায়, সবকিছুই সিআইএ, মোসাদ কি না পারে। এখন সেক্ষেত্রে কিন্তু একটা নতুন এনগেজমেন্ট তৈরি হতে পারে। তো এই চেষ্টাটা মানে যুদ্ধটাকে একটা অপশন, কিন্তু যুদ্ধটাকে থামানোর জন্য অনেকগুলো অপশন কিন্তু ডিপ্লোম্যাসি তো মানে গোপনে খুব সন্তর্পণে চলছে একেবারে। এবং যতটা আরো একটা বিষয় জানতে চাইবো, এই যে মধ্যপ্রাচ্যের একটা ক্ষমতা দখল এখান থেকে উঠে আসছে, কোথাও আমেরিকা মানে ইসরায়েলকে সামনে রেখে আমেরিকা সেখানে একটা ক্ষমতা পেতে চাইছে, ইসরায়েল শক্তিধর দেশ হয়ে উঠে আসতে চাইছে। এটা কি রাশিয়া মেনে নেবে? কারণ রাশিয়াও মধ্যপ্রাচ্যে ক্ষমতা দখল করতে চায়। রাশিয়া অলরেডি মিত্র দেশ হিসেবে সিরিয়াকে হারিয়েছে। তাহলে এই যে একটা ইকুয়েশন, এখানে রাশিয়া কি করতে পারে? একবারে খুব ভালো মানে তোমার এই প্রশ্নটা। তার কারণটা হচ্ছে যে আমরা কিন্তু একটা জিনিস দেখেছি যে পুটিনও কিন্তু খুব উচ্চাকাঙ্ক্ষী, এবং পুটিন নিজে কেজিবির প্রধান ছিলেন, এবং ওনারও জীবনের এটা একটা শেষ অধ্যায় বলা যেতে পারে, মানে রাজনৈতিক অধ্যায় হিসেবে। এবং সেখানে পুটিনেরও এই মুহূর্তে একটা এক্সপ্যানশনিজম যেটাকে আমরা বলি, যে একটা সম্প্রসারণবাদ, সেটা যেমন চায়নাও চেষ্টা করছে তার মানে অথরিটিটাকে এক্সপ্যান্ড করতে। চায়না সবসময় তো গণ্ডির মধ্যে নিজেকে রেখেছে, এখন চায়নাও নানা রকমের প্রকল্প, প্রতিবেশী দেশগুলোর মধ্যে প্রভাব বিস্তার করা, ইংরাজিকে গুরুত্ব দেওয়া, ইংরাজিতে বই ছাপানো। ঠিক সেরকমভাবে পুটিনও কিন্তু শুধুমাত্র রাশিয়া নয়, এবং শুধুমাত্র রাশিয়ার যে সমস্ত প্রতিবেশী রাষ্ট্রগুলো, যেগুলো একসময় সোভিয়েত ইউনিয়নের মানে সাবেক
সোভিয়েত ইউনিয়নের অঙ্গ ছিল, যেটা ইউক্রেনও তার অঙ্গ, সেগুলোকে আবার, যেগুলোকে আমরা বলকান রাজ্য দেশ বলতাম, সেগুলোকেও যেরকম মানে পুটিন একটা জায়গায় আবার নিয়ে আসতে চাইছে, অর্থাৎ রাশিয়াকে আরো শক্তিশালী আরো বড় করতে চাইছে, পাশাপাশি মধ্যপ্রাচ্যে যেটা ইসরায়েল খতম করছে, প্রথমে ইরানের সঙ্গীদের খতম করছে, ইরানের যারা জোট সঙ্গী তাদেরকে খতম করতে করতে ইরানে আসছে। ইসরায়েলের মোসাদের কিন্তু শুধু শর্ট টার্ম নয়, একটা লং টার্ম প্ল্যান আছে। আজকে ইসরায়েল যেটা করছে সেটা হয়তো আজ থেকে হয়তো 10 বছর আগে তাদের মিলিটারি প্ল্যান তৈরি হয়েছে, সেরকমটাই হয়, ওয়ার প্ল্যান তো অনেক সেভাবেই হয়। এখন এই জিনিসটা পুটিনও যে জানে না তা নয়, পুটিনও কিন্তু মধ্যপ্রাচ্যে তার প্রভাব বাড়ানোর জন্য সেটা যুদ্ধের দিকে যাবে, কিন্তু ইউক্রেনের যুদ্ধটার নিষ্পত্তি না করে পুটিন একই মানে দেশে 2-3টে ফ্রন্ট তৈরি করে যুদ্ধ করা, যেমন ভারত, পাকিস্তান এবং চীন দুটো ফ্রন্টে যুদ্ধ করাটা ভারতের জন্য কখনো কাঙ্ক্ষিত নয়। সে কারণে পাকিস্তানের সঙ্গে যুদ্ধে পরিস্থিতি থাকলেও চীনের সঙ্গে কিন্তু সীমান্ত আলোচনা ভারত কখনো বন্ধ করে না, ডিপ্লোম্যাটিক টাই ছিন্ন করে না। তার কারণটা হচ্ছে এদিকে পাঞ্জাব ওদিকে অরুণাচল, দুটো ফ্রন্ট থেকে আক্রমণ হলে জয়েন্টলি, কেননা পাকিস্তান এবং চীন অক্ষ, ঠিক সেরকমভাবে রাশিয়াও কিন্তু ইউক্রেনের সঙ্গে যুদ্ধর মানে তার সমাধান হলো না, তার নিষ্পত্তি হলো না, এদিকে আমি মধ্যপ্রাচ্যে চললাম যুদ্ধ করতে। সেটা কেননা রাশিয়ারও তো অর্থনীতি এমন নয়। দেখো একটা জিনিস, যুদ্ধের দামামা বাজলে সেখানে একটা সাংঘাতিক সাম্রাজ্যবাদী এক্সপ্যানশনিজম থাকে, কিন্তু সমস্ত যুদ্ধ চিরকাল অর্থনীতিকে বিপর্যস্ত করেছে, এবং সেটা লং টার্মে। এমনকি 71 সালেও যে পাকিস্তানের সাথে যুদ্ধ, সেটা ভারতের অর্থনীতিকে বিপর্যস্ত করেছিল, এটা আজকে সব অর্থনীতিবিদরা স্বীকার করে। যে কারণে ইন্দিরা গান্ধীকে অর্থনৈতিক যখন অবনতি হয় তখন মানুষের অসন্তোষ বাড়ে, মানুষের অসন্তোষ বাড়লে তখন অথরিটির বিরুদ্ধে রাজনীতি শুরু হয়, আন্দোলন শুরু হয়। তারই পরিণতি কিন্তু জরুরি অবস্থা 75 সালে হয়েছে। 71 সালের মা দুর্গা 75 সালে এমার্জেন্সি করতে বাধ্য হয়েছিলেন। তো ইটস এ ল অফ নেচার, ইকোনমিক্সটাকে বিধ্বস্ত করে দিয়ে, যে কারণে নরেন্দ্র মোদীও কিন্তু সাবধানতার সঙ্গে অপারেশন সিঁদুরও কিন্তু অনেক আরএসএস, অনেক সংঘ পরিবারের লোকের এখনো বলে ওটার নিষ্পত্তি হওয়া উচিত ছিল, পাক অকুপাইড কাশ্মীর দখল পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়া উচিত ছিল। ওগুলো বলতে ভালো লাগে, কিন্তু ডিপ্লোম্যাসিকে এবং মিলিটারি এবং যুদ্ধ এবং কূটনীতির মধ্যে ভারসাম্য রক্ষা করে এগোতে হয় সমস্ত রাষ্ট্রনায়ককে চিরকাল, সেটা ট্রাম্পই হোক আর পুটিনই হোক। এমনকি ইরানকেও ভাবতে হবে যে আমি একটা যুদ্ধ করলাম, তার ফল পেলাম, আবার সঙ্গে সঙ্গে ভাবতে হবে যে এবার এই যুদ্ধটাকে আবার কমিয়ে দিয়ে আমাকে একটা, সুতরাং এই অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং, এই যুদ্ধ নীতি আর কূটনীতির ভারসাম্য রক্ষা করে দড়ির ওপর দিয়ে হাঁটা, এটাই কিন্তু আমার মনে হচ্ছে। এবং সেখানে শেষ হাসিটা যদি কূটনীতি হাসে তাহলে আমরা খুশি হব, অন্তত সভ্যতার সংকট, আর একটা সংকট থেকে আমরা মানে উদ্ধার পাবো একেবারে। এবং সব সংকটকে এভাবে কিন্তু ভারসাম্যই উদ্ধার করেছে এবং ভারসাম্যই তাদেরকে সেখান থেকে বের করে আনতে পেরেছে। অবশ্যই আমাদের নজর থাকবে যে আগামী মানে পরবর্তীতে কোন দিকে যায় এই পরিস্থিতি। রাশিয়া কি যোগদান করে, চীনের কি পজিশন থাকে, প্রত্যেকটা দেশের কি অবস্থান থাকে, এরপরে আমেরিকা কি করতে পারে এবং ইরান পাল্টা কি করতে পারে, সেদিকে আমাদের নজর থাকবে। সেই আপডেটও আপনাদের জানাবো। জয়ন্তদা, অনেক ধন্যবাদ এই আমাদের সঙ্গে যোগদান করার জন্য। তবে আজকের আলোচনা এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য নজর রাখুন কলকাতা টিভি এবং কলকাতা টিভি ডিজিটালে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7।